দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের ৪র্থ নম্বর অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজন অর্থাৎ ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাডাপ্টেশন যে অধ্যায় রয়েছে, এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম জৈব অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের মতবাদ। তো আজকে আমরা আলোচনা করব ডারউইনের মতবাদ বা ডারউইনিজম। জৈব অভিব্যক্তি সংক্রান্ত ডারউইনের যে মতবাদ বা বিজ্ঞানী চার্লস ডারউইন যে মতবাদ দিয়েছিলেন সেটা হচ্ছে ডারউইনিজম বা ডারউইনবাদ। তিনি তার একটি বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই গ্রন্থে বিজ্ঞানী চার্লস ডারউইন তার মতবাদ প্রকাশ করেছিলেন, যেটা ডারউইনবাদ বা ডারউইনিজম নামে পরিচিত। তো এই যে ডারউইনবাদ বা ডারউইনিজম এর মতবাদগুলি কি কি ছিল? ডারউইনের মতবাদগুলো ছিল, আমরা প্রথমেই বলবো যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। এক নম্বর মতবাদ হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। অত্যাধিক হারে বংশবৃদ্ধিতে তিনি বলেছিলেন যে পৃথিবীতে জীবের সংখ্যা অর্থাৎ জীব প্রজনন ঘটাচ্ছে জ্যামিতিক এবং গাণিতিক হারে, অর্থাৎ এই পৃথিবীতে জীবের সংখ্যা বৃদ্ধি করছে গাণিতিক এবং জ্যামিতিক হারে। তো আমরা উদাহরণস্বরূপ যদি বলি বা বলতে যাই, তাহলে আমরা বলবো যে একটা স্ত্রী স্যালমন মাছ একটা বছরের প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে। স্যালমন মাছ একটা বছরের প্রজনন ঋতুতে 3 কোটি ডিম পাড়ে। একটা হাতির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব টোটাল ইয়ার হচ্ছে 100, মানে 100 বছর। তো এইখানে মানে একটা হাতি তাহলে 100 বছর বাঁচে। সেক্ষেত্রে আমরা যদি দেখি 1 থেকে 30 বছর পর্যন্ত, এই 1 থেকে 30 বছর পর্যন্ত কোনো প্রজনন ঘটবে না। আর এই 30 থেকে 90, এই 30 থেকে 90 বছরে প্রজনন করবে, অর্থাৎ 12 বছরে একটা হাতির জন্ম হবে। তো সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, যদি একটা হাতি মানে 750 বছর প্রজনন করার পর সেই জীবগুলো বা যে অপত্য হাতির সৃষ্টি হবে সেগুলো যদি বেঁচে থাকে, তাহলে প্রায় 19 মিলিয়ন হাতির সংখ্যা দাঁড়াচ্ছে। এটা হচ্ছে চার্লস ডারউইন তার অত্যাধিক হারে বংশবৃদ্ধির যে মতবাদটা ছিল সেই মতবাদে তিনি বলেছেন। এরপরে আমরা জানবো যে এই যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি হচ্ছে তার ফলাফল কি হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডারউইনের 2 নম্বর মতবাদ, সেটা হচ্ছে খাদ্য সীমিত, তৎসঙ্গে বাসস্থান সীমিত। যেহেতু পৃথিবীতে অত্যাধিক হারে কি হচ্ছে, জীবের বংশবৃদ্ধি ঘটছে, অত্যাধিক হারে জীবের বংশবৃদ্ধি ঘটাতে পৃথিবীতে কিসের অভাব দেখা দিচ্ছে? খাদ্যের সংকট দেখা দিচ্ছে। যেহেতু খাদ্য সীমিত থাকার পরে জীবের সংখ্যা বৃদ্ধি করছে, তাহলে সেক্ষেত্রে তাদের খাদ্যের সংকট দেখা দেবে। আর তৎসঙ্গে বাসস্থান সীমিত, নির্দিষ্ট বাসস্থান, কিন্তু জীবের প্রজনন ঘটার পরে অতিরিক্ত জীবের সৃষ্টি হচ্ছে বা জীবের সংখ্যা বৃদ্ধি করছে, যার জন্য জীবের খাদ্য এবং বাসস্থান সীমিত হয়ে যাচ্ছে। 3 নম্বর মতবাদে তিনি বলেছিলেন যে বিজ্ঞানী চার্লস ডারউইনের যে 3 নম্বর মতবাদ, সেই 3 নম্বর মতবাদে তিনি বলেছেন অস্তিত্বের জন্য সংগ্রাম। এই যে অস্তিত্বের জন্য সংগ্রাম, তিনি অস্তিত্বের জন্য সংগ্রামে বলেছিলেন যে পৃথিবীতে জীবকুলকে টিকে থাকার জন্য সংগ্রাম করে বা লড়াই করে বেঁচে থাকতে হয়।
এই জন্য তিনি এই অস্তিত্বের জন্য সংগ্রামকে তিনটি ভাগে ভাগ করেন। একটা হচ্ছে অন্তঃপ্রজাতিগত, একটা অন্তঃপ্রজাতিগত, একটা আন্তঃপ্রজাতিগত, আর একটা হচ্ছে পরিবেশগত। পরিবেশগত সংগ্রাম। তো এই যে অন্তঃপ্রজাতিগত সংগ্রামটা কি? অন্ত মানে অভ্যন্তরীণ, অর্থাৎ একই প্রজাতির মধ্যে পৃথিবীতে টিকে থাকার জন্য যে লড়াই, যে সংগ্রাম, সেটা হচ্ছে অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। তো আমরা যদি অন্তঃপ্রজাতিগত সংগ্রামের উদাহরণ দেই, তাহলে যদি বলি একটা জঙ্গলের পরিবেশে বাঘ বসবাস করে, তো বাঘ এবং বাঘের মধ্যে যে স্থান দখলের লড়াই, পৃথিবীতে টিকে থাকার যে লড়াই, সেটাই হচ্ছে অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। একটা পুকুরের ক্ষেত্রে যদি বলি, একটা রুই মাছের সঙ্গে আর একটা রুই মাছের যে দ্বন্দ্ব, যে লড়াই টিকে থাকার জন্য, সেটা হচ্ছে অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। অন্তঃপ্রজাতিগত সংগ্রাম কথার অর্থ হচ্ছে মানে একই প্রজাতির মধ্যে সংগ্রাম। এরপরে আমরা আসবো আন্তঃপ্রজাতিগত সংগ্রাম। আন্তঃপ্রজাতিগত সংগ্রাম কি? আন্তঃপ্রজাতিগত সংগ্রাম হচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম। একটা পুকুরে একটা রুই মাছের সঙ্গে একটা কাতলা মাছের সংগ্রাম, টিকে থাকার জন্য। পৃথিবীতে কে টিকে থাকবে, কে লড়াই করে কে জিতে যাবে, তার জন্য যে সংগ্রাম, সেটা হচ্ছে আন্তঃপ্রজাতিগত। একটা জঙ্গলের পরিবেশে একটা বাঘের সঙ্গে একটা হরিণের যে সংগ্রাম, অর্থাৎ বিভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম, পৃথিবীতে টিকে থাকার জন্য যে লড়াই, সেটাই হচ্ছে আন্তঃপ্রজাতিগত সংগ্রাম। ক্লিয়ার? এরপরে আমরা আসবো পরিবেশগত সংগ্রাম। এই পরিবেশগত সংগ্রামটা কি? অর্থাৎ পরিবেশের বিভিন্ন যে প্রতিকূল অবস্থা, ঝড় বৃষ্টি, খরা, বন্যা, এই ইত্যাদির যে পরিবেশের যে প্রতিকূল পরিবেশের অর্থাৎ যে প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয়, সেই পরিবেশে বসবাসকারী প্রাণীদের সঙ্গে, যেমন ঝড়, তুফান, বৃষ্টি, বন্যা, এগুলোর হাত থেকে তারা লড়াই করে যদি বেঁচে থাকে, তখন তাকে আমরা বলবো যে পরিবেশগত সংগ্রামে তারা জয়ী হয়েছে। তো তাহলে অস্তিত্বের জন্য সংগ্রাম আমরা দেখলাম, একটা হচ্ছে অন্তঃপ্রজাতিগত, আরেকটা হচ্ছে আন্তঃপ্রজাতিগত, আরেকটা হচ্ছে পরিবেশগত। তো এই তিন ধরনের সংগ্রাম আমরা দেখলাম। এরপরে আমরা দেখব যে ভেদ বা প্রকরণ। ভেদ, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ভেদ বা প্রকরণ। এই ভেদ বা প্রকরণটা কি? ভেদ বা প্রকরণ হচ্ছে জীবকুল পৃথিবীতে টিকে থাকার জন্য যে সংগ্রাম করছে। 3 ধরনের সংগ্রাম আমরা দেখলাম, একটা অন্তঃপ্রজাতিগত সংগ্রাম, আন্তঃপ্রজাতিগত সংগ্রাম এবং পরিবেশগত সংগ্রাম। এই যে তারা এই সংগ্রামে উপনীত হয়ে, জয়ী হয়ে, পরবর্তী যে বৈশিষ্ট্যগুলো সঞ্চয় করে, সেই নতুন বৈশিষ্ট্যগুলো হচ্ছে ভেদ বা প্রকরণ, বা এটাকে আমরা বলে থাকি ভেরিয়েশন। ক্লিয়ার? ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন কি বোঝা গেল? এরপরে আমরা আলোচনা করব তার 5মতম মতবাদ, সেটা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতমের উদ্বর্তনে বিজ্ঞানী চার্লস ডারউইন বলেছিলেন যে পৃথিবীতে লড়াই করে যে সমস্ত জীব বা যে জীবকুলগুলি বেঁচে থাকবে, তারাই সংগ্রামে জয়ী হয়। অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন প্রজাতির যে জীব, সেই বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে সংগ্রাম করে যারা টিকে থাকে, তাদেরই যোগ্যতা আছে, তাদেরকেই প্রকৃতি সিলেক্ট করবে। সেটা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন, মানে যোগ্যতার প্রকাশ পাবে। যারা লড়াই করে, যারা যুদ্ধ করে, পরস্পরের মধ্যে সংগ্রাম করে পৃথিবীতে টিকে থাকবে, তাদের অস্তিত্বের জন্য লড়াই করবে, তারাই যোগ্যতমের উদ্বর্তনে প্রকাশ পাবে, অর্থাৎ তাদের যোগ্যতার প্রকাশ ঘটবে। এটাই হচ্ছে বিজ্ঞানী চার্লস ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন। 6 নম্বর মতবাদ কি? প্রাকৃতিক নির্বাচনবাদ।
প্রাকৃতিক নির্বাচনবাদ। এই যে প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন, এটাই চার্লস ডারউইনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ মতবাদ। সেটা হচ্ছে পৃথিবীতে যে সরলতম জীব থেকে জটিলতর জীবে তৈরি হয়, বা সরলতম জীব থেকে জটিলতম জীবে তৈরি হয়, সেটাই একটা তার গুরুত্বপূর্ণ মতবাদ। সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। তো প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশনটা কি? যে প্রাকৃতিক নির্বাচনবাদ মানে প্রকৃতি দ্বারা নির্বাচিত হবে। কি রকম? এই জীবকুল যে পরিবেশে টিকে থাকার জন্য সংগ্রাম করছে, সেই সংগ্রামে জয়ী হয়ে বা সেই সংগ্রামে উপনীত হয়ে তারা বিজয়ী হয়ে যে তাদের মধ্যে ভেদ বা প্রকরণ দেখা দিচ্ছে, যে বৈশিষ্ট্যের সঞ্চার হচ্ছে, সেটা ভেদ বা প্রকরণ। সেই ভেদ বা প্রকরণ সমন্বিত জীবেরা পৃথিবীতে অনুকূল পরিবেশে যদি টিকে থাকে, প্রকৃতি তখন সেই অনুকূল পরিবেশে সেই জীবেরা সেই অনুকূল পরিবেশ দ্বারা অ্যাডাপ্টেড হবে, অভিযোজিত হবে। এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। অর্থাৎ অনুকূল সমন্বিত বা অনুকূল ভেদ সমন্বিত জীবেরা পৃথিবীতে টিকে থাকার অস্তিত্ব প্রদান পায়। তো সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। ক্লিয়ার? এরপরে আমরা 7 নম্বর মতবাদ জানবো, নতুন প্রজাতির উৎপত্তি। নতুন প্রজাতির উৎপত্তি। কি করে নতুন প্রজাতির উৎপত্তি হবে? নতুন প্রজাতির উৎপত্তিটা কি? নতুন প্রজাতির উৎপত্তি, এই যে অস্তিত্বের জন্য সংগ্রাম আমরা পড়লাম বা জানলাম, 3 ধরনের সংগ্রাম। সেই সংগ্রামে জীবেরা জয়ী হয়ে তাদের মধ্যে একটা নতুন বৈশিষ্ট্য সঞ্চারিত হলে সেটা ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন। এইভাবে ধীরে ধীরে জীবদের মধ্যে নিত্য নতুন বৈশিষ্ট্য সঞ্চারিত হতে হতে তাহলে তাদের মধ্যে, সেই সমস্ত জীবের মধ্যে একটা কি দেখা যাবে? নতুন প্রভাব দেখা যাবে, যে নতুন বৈশিষ্ট্য দেখা যাবে। তাদের আর আগের ক্যারেক্টার বা আগের বৈশিষ্ট্যগুলো দেখা যাবে না। অর্থাৎ নিত্য নতুন বৈশিষ্ট্য সঞ্চারিত হওয়ার মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হবে, অপত্য জীবের সৃষ্টি হবে। এইভাবে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে। তো আমরা দেখলাম বিজ্ঞানী চার্লস ডারউইন, যার একটা বিখ্যাত গ্রন্থ লেখা ছিল, সেটা হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, যেটা তিনি লিখেছেন। সেই গ্রন্থে তিনি তার এই মতবাদগুলো প্রকাশ করেছিলেন। তো আমরা সেই মতবাদগুলো সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো ডারউইনের মতবাদের সঙ্গে ল্যামার্কের মতবাদের পার্থক্য। তারপরে জানবো আমরা জীবাশ্ম গঠিত কিছু প্রমাণ। তারপরে আমরা জানবো অভিসারী, অভিসারী, অপসারী, অর্থাৎ বিভিন্ন ধরনের অঙ্গ নিয়ে, নিষ্ক্রিয় অঙ্গ, সেগুলো নিয়ে আলোচনা করব। হৃৎপিণ্ডের ভ্রূণতত্ত্বমূলক আলোচনা সম্পর্কে জানবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।